আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শাহেদ ড্রোনের হুবহু ক্লোন করল পেন্টাগন। ইরানের অনন্য সামরিক প্রযুক্তির কাছে আত্মসমর্পণ আমেরিকার। ভারত ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ করে কিভাবে পরমাণু শক্তিধর হল পাকিস্তান। ইরান সমর্থিত হুথি বলা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু বলা হয় না কেন? বিবিসিকে তীব্র সমালোচনায় বিঁধলেন নিউ ইয়র্ক ভবিষ্যৎ মেয়র জোহরান মামদানি। সবচেয়ে তীব্র 7.4 সুনামির সতর্কতা জারি। 1 ঘন্টার ব্যবধানে 5টি জোরালো ভূমিকম্পে কাঁপল রাশিয়া। ব্রিটেনের ফ্যাসিবাদী হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত, জব্দ 2500 কোটি টাকার সম্পদ। ইমরান খানের জন্য বিক্ষোভের ডাক, ছেলেদের যোগদানের গুঞ্জন। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। শাহেদ ড্রোনের হুবহু ক্লোন করল পেন্টাগন। ইরানের অনন্য সামরিক প্রযুক্তির কাছে আত্মসমর্পণ আমেরিকার। ইরানের সামরিক উন্নয়ন এক অনন্য গল্প। মাত্র 4.5 দশকের মধ্যে ইরানের মতো স্বাধীনভাবে সামরিক সক্ষমতা এত নাটকীয়ভাবে রূপান্তরিতের দাবি খুব কম দেশই করতে পেরেছে। জুন মাসে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় ইরানি ক্ষেপণাস্ত্রগুলি কতটা বিপজ্জনক তা দেখিয়ে দিয়েছে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সাথে এই অঞ্চলে অবস্থানরত আমেরিকান, ব্রিটিশ, ফরাসি এবং কিছু আরব বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানি প্রজেক্টাইলগুলিকে অধিকৃত অঞ্চল এবং গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা এবং জ্বালানি স্থাপনাগুলিতে আঘাত হানা থেকে বিরত রাখতে পারেনি। ইহুদিবাদী শাসনের ইতিহাসে এর আগে এমন কোনো কিছু দেখা যায়নি। বিপরীতে ধ্বংসযজ্ঞ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে ইসরায়েলি কর্মকর্তারা তাদের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হন। কিন্তু ইরানি ড্রোন, বিশেষ করে কামিকাজে ধরনের, যার কথা সবাই কয়েক বছর ধরেই বলছে, এগুলি নিখুঁত এবং সস্তা অস্ত্র, যা হয় তাদের লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত করে অথবা শত্রুকে কয়েক হাজার ডলার ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য লক্ষ লক্ষ ডলার নষ্ট করতে বাধ্য করে, যার দাম মাত্র কয়েক হাজার ডলার। এই ড্রোনগুলি সামরিক বাজারে একটি জনপ্রিয় পণ্য হয়ে উঠেছে। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া প্রতিবেদন মতে ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো ইরান থেকে এই অস্ত্রগুলি কিনছে অথবা কেনার চেষ্টা করছে। এখন ওয়াশিংটন যেহেতু ইরানের শাহেদ ড্রোনের নিজস্ব কপি উন্মোচন করেছে, ইরানি কামিকাজে ড্রোনের ক্ষমতা আগের চেয়ে আরও স্পষ্ট। গত 16 জুলাই মার্কিন সামরিক বাহিনী অ্যারিজোনা ভিত্তিক প্রতিরক্ষা ঠিকাদার স্পেকট্রা ওয়ার্কসের তৈরি লুকাস বা কম খরচের আনক্রুড কমব্যাট অ্যাটাক সিস্টেম উন্মোচন করে। পেন্টাগনের আঙ্গিনায় একটি প্রদর্শনীর সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে দেখানোর সময় ড্রোনটি ইরানি শাহেদ ড্রোনের হুবহু ক্লোনের মতো দেখাচ্ছিল। ড্রোনটির নকশা, কার্যকারিতা এবং লক্ষ্য ইরানের শাহেদের সাথে উল্লেখযোগ্যভাবে মিল রয়েছে। তবে এটির এখনো বেশি দাম, বেশি ওজন, কম পাল্লা এবং কম চলাচল যোগ্যতা রয়েছে। বাস্তবতা এখন অনস্বীকার্য। মার্কিন সামরিক বাহিনীর লুকাস ড্রোন উন্মোচন সম্ভবত সর্বোচ্চ ধরনের কটূক্তি, অথবা অন্তত বলা যায় ইরানের বুদ্ধিমত্তার স্পষ্ট স্বীকারোক্তি। 2025 সালে ইরান এখন বিশ্বকে যে শিক্ষা দিচ্ছে তা সহজ। বহিরাগত চাপের কাছে আত্মসমর্পণ করতে অঙ্গীকার করলে জাতিগুলি অনেক কিছু অর্জন করতে পারে। ভারত ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ করে পরমাণু শক্তিধর হয়েছিল পাকিস্তান। 1974 সালে ভারতের পরমাণু বোমা পরীক্ষার পর দক্ষিণ এশিয়ায় পারমাণবিক প্রতিযোগিতার যে দ্বার খুলে যায়, তাতে সবচেয়ে বড় পাল্টা ধাক্কা আসে পাকিস্তান থেকে। আর সেই ইতিহাসের কেন্দ্রে ছিলেন এক বিজ্ঞানী, ডক্টর আব্দুল কাদির খান। সম্প্রতি সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে পাকিস্তানের পরমাণু শক্তিধর হওয়ার গল্প। বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খানকে ঘিরে আছে বিস্ময়, বিতর্ক এবং বিপদের গল্প। সিআইএর সাবেক পরিচালক জর্জ টেন্যান্ট, যাকে এক সময় তুলনা করেছিলেন ওসামা বিন লাদেনের সঙ্গে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান
সাবাই সাভিদ পর্যন্ত বলেছেন, খানকে হত্যা না করাটা ছিল একটি ভুল, কিন্তু 25 কোটিরও বেশি পাকিস্তানের কাছে তিনি কিংবদন্তি ও জাতীয় বীর। 1936 সালে জন্ম নেওয়া এই পরমাণু বিজ্ঞানী 2021 সালে মারা যান। তার আগ পর্যন্ত কঠোর গোপনীয়তায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির নেতৃত্ব দেন তিনি। শুধু তাই নয়, গোপনে সহায়তা করেছেন ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়াকেও। 80-র দশকে পাকিস্তানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে উদ্যোগী হন ইসরায়েল। ভারতের সহায়তায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে স্থাপন করা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংসের পরিকল্পনাও করে তারা। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে অভিযানে সম্মতি দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান। গুজরাটের এক বিমান ঘাঁটি থেকে ইসরায়েলি যুদ্ধ বিমান পাঠানোর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। পরে অবশ্য জানা যায়, পাকিস্তানের উপর ইসরায়েলের গোয়েন্দা নজরদারি ও গুপ্তচর তৎপরতা থেমে থাকেনি। খানের সঙ্গে যুক্ত ইউরোপীয় একাধিক প্রতিষ্ঠান ও কর্মকর্তাকেও লক্ষ্যবস্তুতে পরিচিত করা হয়েছিল। সুইচ প্রতিষ্ঠান কোরা ইঞ্জিনিয়ারিং এর এক নির্বাহীর উপর চালানো হয়েছিল বোমা হামলা। আব্দুল কাদির খানের যাত্রা শুরু ইউরোপে। আমস্টারডামের ইউরেনো কোম্পানিতে কাজ করার সময় তিনি বিশ্বের অন্যতম আধুনিক সেন্ট্রিফিউজের ব্লুপ্রিন্ট দেখার সুযোগ পান। 1976 সালে হঠাৎ করেই নেদারল্যান্ডস ছেড়ে পাকিস্তানে ফিরে যান তিনি। তার বিরুদ্ধে অভিযোগ এই প্রযুক্তির নকশা চুরি করে নিয়ে গেছেন। দেশে ফিরে রাওয়ালপিন্ডিতে গড়ে তুলেন একটি গোপন গবেষণাগার, যার কাজ ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা। সেই সময় পাকিস্তানের সামরিক বাহিনী এই কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকলেও তৎকালীন সরকার ছিল পুরোপুরি অন্ধকারে। এমনকি পরমাণু সহযোগিতা নিয়ে ইরানের সঙ্গে পাকিস্তানের একটি চুক্তির কথাও চেপে গিয়েছিল সামরিক বাহিনী। 1980-র দশকের মাঝামাঝি থেকেই খান গড়ে তোলেন একটি আন্তর্জাতিক গোপন নেটওয়ার্ক, যা পরমাণু প্রযুক্তি সরবরাহ করে ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়াকে। মোসাদ তাকে নজরদারিতে রাখলেও তার প্রকৃত কর্মকাণ্ড বুঝে উঠতে পারেনি। পরে মোসাদের সাবেক প্রধান সাবাই সাভিদ জানান, যদি বুঝতেন তাহলে খানকে হত্যার অনুমোদন দিতেন। এই গোপন কর্মকাণ্ডের পর্দা ওঠে 2003 সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির স্বীকারোক্তিতে। গাদ্দাফি জানান, খান তাদের জন্য একটি গোপন পারমাণবিক স্থাপনা তৈরি করেছিলেন। কিছু যন্ত্রপাতি পাচারের সময় তা জব্দ করে সিআইএ। ইসলামাবাদ থেকে পাঠানো ব্লুপ্রিন্ট উদ্ধার হয় ড্রাই ক্লিনারের ব্যাগে। 2004 সালে খান পাকিস্তানে এক টেলিভিশনে প্রকাশ্যে এসে স্বীকার করেন, তিনি একাই এসব কাজ করেছেন, সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। পরবর্তীকালে মার্কিন চাপের মুখে পাকিস্তান সরকার তাকে গৃহবন্দী করে রাখে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশকে পরমাণু শক্তিধর করে একবার পাকিস্তানকে বাঁচিয়েছিলাম, পরে যখন দোষ নিজের কাঁধে তুলে নিলাম তখন দ্বিতীয়বার। 2019 সালে মৃত্যুর 2 বছর আগে তিনি বলেন, পাকিস্তান এখন এতটাই শক্তিশালী যে কেউ কুনজর দিতে সাহস পাবে না। ইরান সমর্থিত হুথি বলা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু বলা হয় না কেন? বিবিসিকে তীব্র সমালোচনায় বিঁধলেন নিউ ইয়র্ক ভবিষ্যৎ মেয়র জোহরান মামদানি। ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের ধরন নিয়ে যুক্তরাজ্যের পাবলিক ব্রডকাস্টার বিবিসিকে তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী এবং ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। তিনি বলেছেন, বিবিসি কখনোই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে না বা যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেও পরিচয় দেয় না। টুইটারে শনিবার এক পোস্টে মামদানি লিখেছেন, বিবিসি কেন ইরান সমর্থিত হুথি বা হামাস নিয়ন্ত্রিত হাসপাতালের মতো প্রসঙ্গ উল্লেখ করে, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা অভিযুক্ত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু বলে না। ইসরায়েলের কট্টর সমালোচক হিসেবে পরিচিত মামদানি গাজার উপর ইসরায়েলের সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ এনেছেন এবং ইসরায়েলি বসতিতে কার্যরত কোম্পানিগুলোর সঙ্গে সিটি প্রশাসনের সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়েছেন। তিনি ইসরায়েলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন এবং সব পক্ষের বেসামরিক নাগরিকদের উপর সহিংসতাকে নিন্দা জানালেও হামাসের 7 অক্টোবরের হামলার পর গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন। জেটেরোর মেহেদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে মামদানি বলেছেন, নেতানিয়াহু নিউ ইয়র্ক এলে আন্তর্জাতিক আইনের আওতায় তাকে গ্রেফতার করবেন, কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত
গত বছরের নভেম্বরে আইসিসি গাজা এবং লেবাননের সংঘাতের সময় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরায়েল বর্তমানে গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িত। ইসরায়েলের যুদ্ধ পরিচালনা নিয়ে অনেক ডেমোক্রেট ভোটার, এমনকি ইহুদিরাও অসন্তুষ্ট। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রগতিশীল ভোটারদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাবকে আরো স্বয়ংক্রিয়ভাবে ইহুদি বিদ্বেষ হিসেবে দেখা হচ্ছে না। এদিকে সবচেয়ে তীব্র 7.4 সুনামির সতর্কতা জারি। 1 ঘন্টার ব্যবধানে 5টি জোরালো ভূমিকম্পে কাঁপল রাশিয়া। 1 ঘন্টার ব্যবধানে 5 বার কেঁপে উঠল রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূল। প্রথমে 2টি জোরালো ভূমিকম্প, তারপরে আরো 3 বার কম্পন। প্রতি ক্ষেত্রে কম্পনের মাত্রা ছিল 6 এর বেশি। সবচেয়ে জোরালো কম্পনটির মাত্রা ছিল 7.4। পরপর জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী অঞ্চল। রিক্টার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল 6.6। দ্বিতীয়টি আরো জোরালো কম্পন, রিক্টার স্কেলের মাত্রা 7.4। পরপর ভূমিকম্পের জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রথম 2টি জোরালো ভূমিকম্পের পরই এই সুনামি সতর্কতা জারি করা হয়। এরপরেও 1 ঘন্টার মধ্যে আরো অন্তত 3 বার জোরালো কম্পন অনুভূত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে কম্পনের মাত্রা ছিল 6 বা তার বেশি। ভারতের ভূমিকম্প জরিপ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কামচাটকার পূর্ব উপকূলের কাছে কম্পনগুলি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল 12:28 এরপর 1 ঘন্টার মধ্যে বাকি কম্পনগুলিও অনুভূত হয়েছে। কামচাটকার পূর্ব উপকূলের পাশাপাশি হাওয়াই দ্বীপপুঞ্জেও প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়, যদিও পরে আবার ওই সতর্কতা সরিয়েও নেওয়া হয়েছে। ভূমিকম্পের পরে কামচাটকায় প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মিলেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। প্রায় 7 দশক আগে কামচাটকায় এর চেয়েও জোরালো ভূমিকম্প হয়েছিল। 1952 সালের নভেম্বর মাসের ওই ভূমিকম্পের তীব্রতা ছিল 9.1। ওই সময়ে হাওয়াইয়ে প্রায় 30 ফুট উচ্চ ঢেউ দেখা গিয়েছিল। জোরালো ওই ভূমিকম্পে সেই বছর কামচাটকায় ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর মিলেনি। রাশিয়ার কামচাটকা অঞ্চলের পশ্চিমে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে রয়েছে আমেরিকার আলাস্কা প্রদেশ। ভূগর্ভস্থ 2টি প্লেট, প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট মিলিত হয় এই কামচাটকা অঞ্চলে। সে কারণে এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বেশি রয়েছে। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন যুক্তরাজ্যের প্রায় 170 মিলিয়ন পাউন্ডের মূল্যের সম্পত্তি জব্দ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। সম্প্রতি উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে শুরু হওয়া দুর্নীতি বিরোধী অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে শুরু হওয়া এই তদন্তে ধীরে ধীরে আরও নাম যুক্ত হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। খবর দ্য গার্ডিয়ান। এনসিএ এক বিবৃতিতে জানায়, সাইফুজ্জামানের নামে থাকা 300টিরও বেশি সম্পত্তির ওপর অ্যাসেট ফ্রিজিং অর্ডার জারি করা হয়েছে। এসব সম্পত্তির মধ্যে রয়েছে লন্ডনের সেন্ট জনস উডে 11 মিলিয়ন পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল বাড়ি এবং ফিটজরিভিয়ায় 12.65 মিলিয়ন পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট ভবন। সম্প্রতি ব্রিটেন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া সম্পদের সন্ধানে। এই জব্দকরণ তারই অংশ বলে ধারণা করা হচ্ছে। সাইফুজ্জামান চৌধুরী এর আগে দাবি করেছিলেন তার সব সম্পত্তি বৈধ ব্যবসা থেকেই অর্জিত এবং তাকে ঘিরে চলমান তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর আগে এনসিএ হাসিনাই ঘনিষ্ঠ রহমান পরিবারের 2 সদস্যের মালিকানাধীন 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তিও জব্দ করে। জব্দকৃত একটি লন্ডনের বাড়িতে আল জাজিরা গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায় সাইফুজ্জামান নিজেই তার বিলাসবহুল জীবনযাপন ও বিশ্বব্যাপী সম্পত্তির বিবরণ দেন। ভিডিওতে তাকে দামি বেবি ক্রক্স, চামড়ার জুতা এবং ব্র্যান্ডেড স্যুট পরতে দেখা যায়। শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, আমি তার ছেলের মতো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তদন্ত প্রধান বেন কাউউড বলেছেন, এটি একটি বড় অগ্রগতি। তবে শেখ হাসিনার ঘনিষ্ঠদের আরো অনেক সম্পত্তি আছে যেগুলো এখনো অফশোরে পাচার হওয়ার ঝুঁকিতে রয়েছে। তদন্তের গতি আরো জোরদার করতে হবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী মাসে দেশব্যাপী বিক্ষোভ শুরু হতে চলেছে। এরই মধ্যে তার যুক্তরাজ্য প্রবাসী দুই ছেলে এই আন্দোলনে যোগ দিতে পাকিস্তানে যাওয়ার গুঞ্জন উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি কমিশন পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিসা গোল্ডস্মিথ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের সন্তানদের বাবার সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি এক্সে এক পোস্টে বলেছেন, সরকার তার ছেলেদের গ্রেফতারের হুমকি দিয়েছে যদি তারা বাবার সঙ্গে দেখা করতে যায়। গোল্ডস্মিথের মতে এটি ব্যক্তিগত প্রতিশোধ ছাড়া কিছুই নয়। 72 বছর বয়সী ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। 2022 সালের এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে বহিষ্কৃত হন। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদ সহ একাধিক অভিযোগ রয়েছে। তবে তার সমর্থকরা মনে করেন এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং তাকে ক্ষমতায় ফিরতে বাধা দিতে এই মামলাগুলো করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ ইমরান খানের ছেলেদের এই দেশব্যাপী বিক্ষোভে অংশগ্রহণ না করার জন্য সতর্ক করেছেন। যুক্তরাজ্যে থাকা সুলেমান খান ও কাশিম খান গত মে মাসে বাবার মুক্তির দাবিতে প্রকাশ্যে আবেদন করেছিলেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শাহেদ ড্রোনের হুবহু ক্লোন করল পেন্টাগন, ইরানের অনন্য সামরিক প্রযুক্তির কাছে আত্মসমর্পণ আমেরিকার। ভারত ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ করে কিভাবে পরমাণু শক্তিধর হলো পাকিস্তান। ইরান সমর্থিত হুথি বলা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু বলা হয় না কেন? বিবিসিকে তীব্র সমালোচনায় বিঁধলেন নিউ ইয়র্ক ভবিষ্যৎ মেয়র জোহরান মামদানি। সবচেয়ে তীব্র 7.4 সুনামির সতর্কতা জারি, 1 ঘন্টার ব্যবধানে 5টি জোরালো ভূমিকম্পে কাঁপল রাশিয়া। ব্রিটেনে ফ্যাসিবাদী হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত, জব্দ 2500 কোটি টাকার সম্পদ। ইমরান খানের জন্য বিক্ষোভের ডাক, ছেলেদের যোগদানের গুঞ্জন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।